তো আজকে আমরা যে চ্যাপ্টার করতে চলেছি সেটি হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা কিভাবে চ্যাপ্টার করব? আমরা হচ্ছে এনসিইআরটি লাইন বাই লাইন করব। তারপর হচ্ছে এনসিইআরটির এখান থেকে আমি লাইন বাই লাইন বোঝাবো। একটু করে প্যারাগ্রাফ বুঝিয়ে দিয়ে তারপর আমরা এখানে সবিত নির্বাণ এই যে ভাই আছে, এই ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ইনার নোট ইউজ করবো, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। বা এই ভিডিও কারা, কারা দেখতে পারো যারা ১ম মানে চ্যাপ্টারের ওভারভিউ নিতে চাও, বুঝতে চাও এনসিইআরটির সাথে কি আছে এবং সেইজন্য। তো চলো। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা টোটাল এখানে দেখতেই পাচ্ছ যে ৬টা মতো টপিক আছে। তার মধ্যে কিংডম মনের আছে, প্রতিষ্ঠা আছে, ফাঙ্গি আছে, কিংডম প্ল্যান্টি আছে, কিংডম অ্যানিমেলি আছে, ভাইরাস আছে, ভাইরয়েড আছে, লাইকেন আছে। তো তো যেটা বলছিলাম, তোমরা নোটস বানিয়ে নিতে পারো। তো চলো ১ম থেকে শুরু করি। সিন্স দ্য ডাউন অফ সিভিলাইজেশন এর মানে কি? এর মানে হচ্ছে সভ্যতার শুরুর দিক থেকে। সভ্যতার শুরুর দিক থেকে কি? তো চলো দেখি। দেয়ার হ্যাভ বিন মেনি অ্যাটেম্প্ট টু ক্লাসিফাই লিভিং অর্গানিজম। কি বলছে এই লাইনটা মানে? যে আমরা অনেকবার চেষ্টা করেছি অ্যাটেম্প্ট মানে যেমন নিটে তুমি অ্যাটেম্প্ট দিচ্ছ, অন অ্যাটেম্প্ট, ফার্স্ট অ্যাটেম্প্ট, থার্ড, সেকেন্ড এরকম। তো অনেকবার চেষ্টা করলে সেটাকে অ্যাটেম্প্ট বলে। তো আমরা অনেকবার অ্যাটেম্প্ট করেছি কি ক্লাসিফাই করার লিভিং অর্গানিজমকে। মানে লিভিং অর্গানিজম বলতে জীব জ্যান্ত বস্তুগুলোকে আমরা চেষ্টা করেছি অনেকবারই ক্লাসিফাই করার, মানে ভাগ করে দেওয়া। এটির একটি খুব সুন্দর এক্সাম্পল আছে যে কেন আমরা তাহলে ভাগ করব? কি আমাদের প্রয়োজন? ভাগ না করলেও তো হতো। এত ভাগ করে আমাদের পড়াশোনা বাড়িয়ে আরো চ্যাপ্টার বাড়ানো কি দরকার ছিল এর? তো দেখো, যারা পড়া করবে মানে যারা এই চ্যাপ্টার এই যে কিংডম মনেরা যেমন প্রতিষ্ঠা, তারপর অ্যানিমাল, তারপর প্ল্যান্ট এগুলোকে মানে যারা যখন স্টাডি করবে, এবার সবকিছু যদি মিক্স থাকে তাহলে তাদের স্টাডি করা মুশকিল হবে। এবার তোমার যদি পার্ট থাকে, যেমন তুমি এখন এটাতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মেইনলি মনেরা, প্রতিষ্ঠা এবং ফাঙ্গি এই ৩ টে বেশি ভালো করে পড়বে। ঠিক আছে? তারপরে আরো যদি দেখতে যাও ফাঙ্গি, তোমার যদি আরো জানা থাকে আরো ডেপ্থে গিয়ে ফাঙ্গি পড়তে পারো। মনেরা জানা থাকলে মনেরকে আরো ডেপ্থে যেতে পারো। এবার সবগুলো যদি মিক্স থাকে তাহলে তো তুমি গুলিয়ে ফেলবে না। এবার আলাদা, আলাদা পার্ট করা থাকলে সুবিধা হবে। সেইজন্য আমরা এরকম করেছি। It was done instinctively, not using criteria that were since but born out of a need to use organism for our use for food, shelter, clothing. এর সহজ ভাষায় বললে রুটি, কাপড়া, মাকান মানে খাবার আর হচ্ছে থাকার বাসস্থান এবং কাপড়। এই ৩ টে এই ১ম দিকে অত্যন্ত জরুরি ছিল। ১ম এ তো এরকম ছিল না যে পড়ে তারপর চাকরি পেতে হবে, করতে হবে, এরকম তো কোনো ব্যাপার ছিল না। তখন যখন আমরা আদিম মানুষ ছিলাম তখন একটাই কাজ, মানে ৩ টেই বেসিক নিড। এক হচ্ছে খাবার, একটা থাকার জায়গা আর কিছু কাপড়। এই ছিল তখনকার নেট। সেই হিসেবে তখনকার মানুষরা এগুলোকে ক্লাসিফাই করা শুরু করত। মানে এগুলো তুমি আরেকটু যদি ভালোভাবে ভাবো যে এটা কিরকম ভাবে হতে পারে যে যেমন তোমার যখন রাজাদের টাইমে কি হতো? রাজাদের টাইমটাও ওল্ড টাইমই বলতে পারো। কারণ এখানে ডাউন অফ সিভিলাইজেশন বলেছে মানে সভ্যতার শুরুর দিক থেকে। মানে আগে কি হতো যে যার কাছে যত টাকা-পয়সা, থাকার জায়গা, দামি কাপড়, ঘর আছে সেই ওরকম সেই অনুযায়ী ভাগ করত। তো সবসময় একটা ভাগ চলে এসেছে, হ্যাঁ? সভ্যতার শুরু থেকেই একটা ভাগ আছে যে কোন মানুষ উঁচু, কোন মানুষ নিচু, কোন মানুষের কি আছে না আছে। এক কথায় এই সভ্যতার শুরুর দিক থেকে আমাদের মধ্যে একটা প্রবল যে জিনিসটা আছে তার মধ্যে অনেক কিছু করার। তার মধ্যে একটা যে ক্লাসিফাই আমরা ১ম থেকেই করার চেষ্টা করে চলেছি। তার মধ্যে অ্যারিস্টোটল, এটা ভালো করে মনে রাখতে হবে। কারণ হচ্ছে অ্যারিস্টোটল হচ্ছে সেই ১ম ব্যক্তি যিনি কি করেছিল? আর্লিয়েস্ট টু অ্যাটেম্প্ট, আর্লিয়েস্ট ১ম অ্যাটেম্প্ট করেছিল কিভাবে? না তো সায়েন্টিফিক বেসিস এ, মোর সায়েন্টিফিক বেসিস। ঠিক আছে? মোর সায়েন্টিফিক বেসিস অফ ক্লাসিফিকেশন। মানে ১ম এ যারা করেছিল ওদের তো কোনো সায়েন্টিফিক বেসিস ছিলই না। অ্যারিস্টোটলেরও যে খুব ভালো সায়েন্টিফিক বেসিস ছিল তাও না। কিন্তু ওদের থেকে অনেকটা সুন্দর ছিল। মানে সায়েন্টিফিক্যালি করেছিল। ঠিক একটা হ্যাঁ, প্রি-প্ল্যান লজিক্যালি যেটা ব্যাপার লাগে। আমরা যখন দেখি লজিক্যাল ব্যাপার না থাকলে ভালো লাগে না। যেমন যে কিছু একটা বলে দিল, যেমন ইললজিক্যালি কোনগুলো? যেমন ধরে নাও তোমার কাছে কম টাকা আছে বা তুমি ধরে নাও এমন ঘরে জন্মেছো যারা নিচু জাতের। এবার অন্য টাইমে কি হতো? নিচু জাত উঁচু জাত যখন ছিল তখন নিচু জাতকে ভালো চোখে দেখা হতো না। এটা লজিক্যালি তো ঠিক না, না? মানে সে হয় জন্মাতেই পারে একটা নিচু জাতের ঘরে, কিন্তু তার কি কোনো অধিকার নেই যে সে ভালো কিছু করতে পারে? অবশ্যই আছে। তাহলে এগুলো ইললজিক্যাল। কিন্তু অ্যারিস্টোটল যখন ক্লাসিফিকেশন করে ১ম তিনি লজিক্যালি করেছিলেন, যেটা খুব প্রয়োজন ছিল ক্লাসিফিকেশন এর জন্য। কারণ লজিক্যালি যে সবকিছু সুন্দর। আর ইললজিক্যালি সবার কাছে সবকিছু সুন্দর না। যার কাছে পাওয়ার তার কাছে সুন্দর হতে পারে। কিন্তু সবার কাছে না। কিন্তু লজিক্যালি সবার কাছেই সুন্দর লাগে। তো চলো, হি ইউজড সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার। এবার এখানে দেখতে হবে তিনি কি করেছিলেন? তিনি সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার ইউজ করেছিলেন। তিনি কিন্তু বেশি বাড়তি কিছু দেখেননি। বাইরে যেটুকু দেখতে পেয়েছেন, মানে ধরে নাও আ কালার, তারপর হচ্ছে এদিকে পাতার সাইজ এসব। তারপর গাছের সাইজ, গাছ ছোট বড় কিনা। তারপর যেমন অ্যানিমাল এর মধ্যে বলতে পারো কারো রক্ত লাল, কারো রক্ত লাল নয়। এরকম। সেই অনুযায়ী মানে বাইরে থেকে যেভাবে দেখেছিল তিনি ২ টি গ্রুপ করেছিলেন যে প্ল্যান্ট আর অ্যানিমাল, এবং প্ল্যান্ট আর অ্যানিমাল কে আবার ভাগ করেছিলেন। যেমন প্ল্যান্ট কে ফার্দার ৩ টি ভাগে ভাগ করেছিলেন। ট্রি, সার্ব অ্যান্ড হার্ব। ট্রিজ মানে সবথেকে বড় যেগুলো দেখি, যেমন অশ্বত্থ গাছ, গাছ, আরো বড় যেসব সেগুন গাছ এগুলো দেখেছো নিশ্চয়ই এগুলো। আর সার্ব হচ্ছে তোমার এমন যেগুলো হচ্ছে তোমার মাঝারি সাইজের গাছ। যেমন আম গাছ ধরতে পারো বা লেবু গাছ সবথেকে পারফেক্ট। লেবু গাছ। তারপর ধরে নাও তোমার
হার্বস গুলো হচ্ছে সবথেকে ছোট, ছোট। যেমন ছোট, ছোট অনেকই গাছ থাকে যেগুলো ছোট, ছোট গাছ। তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো আশেপাশে। আমিও দেখি কিন্তু এখন তো দেখানোর সুযোগ নেই। সেইজন্য আমি দেখাতে পারছি না কিন্তু তোমরা নিশ্চয়ই ইমাজিন করতে পারছো। এগুলো ইমাজিন করো। যখন আমি বলছি বড় ট্রিজ তখন তুমি ইমাজিন করবে বড় ট্রিজ। সাপ যখন বলছি তখন মাঝারি সাইজের গাছ বা গুল্ম জাতীয় লতাপাতা এইসব জাতীয় গাছ। এগুলো সব ইমাজিন করবে। তারপর হচ্ছে আমরা অ্যানিমালকে হচ্ছে অ্যারিস্টটল ভাগ করেছিল ২ ভাগে। এক এক হচ্ছে দাঁড়াও আমি এটা হাইলাইট করে দিই। ডিভাইড অ্যানিমালস ইনটু গ্রুপস, ঠিক আছে? এক হচ্ছে রেড ব্লাডেড যাদের রক্ত লাল ছিল আর যাদের রক্ত লাল ছিল না। দাও হাইলাইট ওকে। তো যাদের রক্ত লাল ছিল তাদেরকে একটা গ্রুপে ভাগ করেছিল। আর যাদের রক্ত লাল ছিল না তাদেরকে আরেকটা গ্রুপ ভাগ করেছিল। এটাকে আমরা অ্যানাইমা, ইনাইমা অনেক জায়গায় বলে অবশ্যই। এবার এটা এখানটুকু বুঝতে পেরেছো আশা করছি। এবার এটাকে আমি যদি একটু আমার এই এই ভাই নোটস অনুযায়ী দেখাই একটু ভালো করে তাহলে তোমাদের বুঝতে আরো ক্লিয়ার হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন বলে আছে। ঠিক আছে? অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন। তো এখানে দেখো অ্যারিস্টটল ওয়াজ দ্য আর্লিয়েস্ট। অ্যারিস্টটল হচ্ছে সেই আর্লিয়েস্ট ব্যক্তি যিনি কি করেছিলেন ১ম অ্যাটেম্প্ট করেছিলেন মোর সায়েন্টিফিক বেসিস অফ অর্গানিজম। ঠিক আছে? এটুকু আমরা ওখানে পড়লাম। জানি আমরা। তারপর দেখো প্লান্টকে তিনি ৩ ভাগে ভাগ করেছেন। ট্রি, সার্ভ অ্যান্ড হার্ব। তারপর অ্যানিমালকে ২ ভাগে, যাদের রক্ত লাল নয় এবং লাল রক্ত সে অনুযায়ী। ঠিক আছে? তো এই নোটস থেকে তুমি ভালোভাবে বুঝতে পারবে। নোটসটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রামে লিংক দিয়ে দেবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে অ্যানিমাল, ঠিক আছে? দেখেন এখানে ডায়াগ্রাম থেকে ভালো বুঝতে পারবে। এই দেখুন রেড ব্লাডেড, নো রেড ব্লাডেড। আর এগুলো এমনি দিয়ে রেখেছে। এতগুলো আমাদের সিরিয়ালে মানে সিলেবাসে নেই। ঠিক আছে? তো শুধু এইটুকু মনে রাখবে যে অ্যানিমালকে রেড ব্লাড আর নট রেড ব্লাড সেভাবে ভাগ করেছিল। আর প্ল্যান্টকে ট্রি, সার্ভ অ্যান্ড হার্ব এই ৩ ভাগ। ওকে, তো চলো এবার নেক্সট প্যারাগ্রাফে যাওয়া যাক। তো নেক্সট প্যারাগ্রাফে আমাদের কি বলছে দেখো। নেক্সট প্যারাগ্রাফে বলছে লিনিয়াসের সময় থেকে। এবার আমরা চলে আসছি কোথায়? লিনিয়াসের সময়। এখানে শুধু লিনিয়াসের টাইম মানে লিনিয়াস কি মনে রাখবে? মানে অ্যারিস্টটলের পুরো পাঠ হয়ে গেল। তাছাড়া কিন্তু সেরকম কিছু ইম্পোর্টেন্ট নেই। আর রুটি কাপড়া মাথা নিয়ে ৩ টে এমনি মাথায় রাখলে অতটা ইম্পোর্টেন্টও না, কোনো কাজেরও না। তারপর দেখো লিনিয়াসও আবার কি করলো? 2 কিংডমকেই করলো কিন্তু একটু ভালো করে। ঠিক আছে? যেমন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল মানে একই করেছে, যেটা অ্যারিস্টটল করেছে সেটা ইও করেছে। কিন্তু এর ক্ষেত্রে যেটা আলাদা সেটা হচ্ছে যে একটু ভালো করার চেষ্টা করেছে। যেমন দিস সিস্টেম এখানে অনেক কিছু বলছি যেমন ১ম সিস্টেম পড়ছি। ইন লিনিয়াস টাইম In linear time, a two-kingdom classification system of classification with Plantae and Animalia kingdom was developed that include all plant and animal respectively. তিনি যে সিস্টেমটা করেছেন সেটিতে সমস্ত প্ল্যান্ট এবং অ্যানিমালকে তিনি রেসপেক্টিভলি সাজিয়েছিলেন। দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক। এবার এই সিস্টেমের কিছু ড্রব্যাকস বলছি। কি ড্রব্যাকস? যে এই সিস্টেমটা ডিস্টিংগুইশ করতে পেরেছিল না কাদের মধ্যে? না তো ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক। এটা ১ নম্বর পয়েন্ট। তারপর ইউনিসেলুলার, মাল্টিসেলুলার এটা ২ নম্বর পয়েন্ট। অ্যান্ড ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক। ঠিক আছে? এটা ৪ নম্বর ৩ নম্বর পয়েন্ট। তো এই ৩ টে পয়েন্ট মনে রাখতে হবে। তারপর বলছি দেখো অর্গানিক ক্লাসিফিকেশন অফ অর্গানিজম ইনটু প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ওয়াজ ইজিলি easily done and was easily to understood, but the large number of organism did not fall into either category. মানে হচ্ছে তিনি তো প্ল্যান্ট এবং অ্যানিমালের ক্লাসিফিকেশন ইজিলি করেছিলেন এবং এটি ইজিলি বোঝাও যাচ্ছিল। সিম্পল তো কোনো বেশি কিছু তো নেই। শুধু প্ল্যান্ট আর অ্যানিমাল আছে তাতে একটু ভাগ, ভাগ করে দিয়েছে। এটা বোঝাতেও কোনো বড় ব্যাপার ছিল না। তাই এখানে বলেছে easy to understood but the large number of organism did not fall into either category। মানে তিনি যখন তিনি যেই ক্লাসিফিকেশনটা করেছেন সেটিতে কিন্তু অনেক প্রাণী এমন ছিল যে না তো এই অ্যানিমালে পড়ছে না প্ল্যান্টে পড়ছে। কোনটাতেই ঠিকভাবে সেট খাচ্ছে না। তো hence the two kingdom classification used for a long time was found inadequate। মানে এটা চলেছিল কি বেশ কিছুদিন কিন্তু আ কিছু সময় পর এটাকে সবাই আরো যারা বিজ্ঞানী ছিল তারা বুঝতে পারল যে এটা inadequate মানে এটা accurate না বা এর থেকে ভালো আরো করা যেতে পারে। সবাই চেষ্টা করা শুরু করলো। বিসাইড গ্রস মরফোলজি আসলে কি, কি খামতি ছিল যেগুলি পূরণ করলে মানে অনেকটাই সুন্দর আমরা ক্লাসিফিকেশন করতে পারতাম। সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। পয়েন্টগুলো মনে রাখার মতন। যেমন গ্রস মরফোলজি এটা একটা দেখার মতন ক্যারেক্টার ছিল। যে মরফোলজির সাথে, সাথে সরি ডিসাইড গ্রস মরফোলজি মানে মরফোলজি তো দেখতেই হবে। তার সাথে আমাদের আরো কি, কি দেখা উচিত যেগুলো করলে দেখলে আমাদের ক্লাসিফিকেশনটা ভালো হবে। সেল স্ট্রাকচার, তারপর হচ্ছে নেচার অফ ওয়াল মানে সেল ওয়ালের নেচার কিরকম যেমন ফাঙ্গির ক্ষেত্রে কাইটিন, তারপর হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে সেলুলোজ এরকম নেচার অফ ওয়াল যদি দেখি তাহলে আমরা আরো ভালোভাবে করতে পারতাম। তারপর কি দরকার ছিল? মোড অফ নিউট্রিশন কে লক্ষ্য রাখার দরকার ছিল। তারপর হ্যাবিটাট দেখার দরকার ছিল। তারপর মেথড অফ রিপ্রোডাকশন দেখার দরকার ছিল। তারপর ইভোলিউশনারি রিলেশনশিপ দেখার দরকার ছিল। এবার এই যে ক্রাইটেরিয়া গুলা, এই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা ঠিক, ঠিকভাবে দেখতাম তাহলে মানে আ লিনিয়াস যদি এই ক্রাইটেরিয়া গুলো ঠিক, ঠিকভাবে দেখতো, দিয়ে বানাতো তাহলে অনেক সুন্দরভাবে ক্লাসিফিকেশন হতো এবং তার যে ক্লাসিফিকেশন ছিল সেটি অনেক হয়তো পরবর্তীতেও অনেকদিন চলত। কিন্তু তিনি যাই হোক তিনি শুরু তো করেছেন এটাই অনেক বড় অবদান। কিন্তু তিনার যেগুলি ঘাটতি ছিল এগুলি। যে তিনি শুধু প্রশ্নফল দিয়ে রেখেছিলেন, বাকিগুলো দেখেননি। কিন্তু এগুলো দেখা প্রয়োজন ভালো ক্লাসিফিকেশন করার জন্য। যেমন সেল স্ট্রাকচার, নেচার অফ ওয়াল, মোড অফ নিউট্রিশন, হ্যাবিটাট, মেথড অফ রিপ্রোডাকশন, ইভোলিউশনারি রিলেশনশিপ। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন সিস্টেম ফর দ্য লিভিং অর্গানিজম হ্যাভ হেন্স আন্ডারগন সেভারাল চেঞ্জেস ওভার টাইম।
মানে ক্লাসিফিকেশন, লিভিং অর্গানিজম যে ক্লাসিফিকেশন এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে ওভার টাইম পিরিয়ডে। থ্রো প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল কিংডম হ্যাভ বিন কনস্ট্যান্ট আন্ডার অল ডিফারেন্ট সিস্টেম। মানে প্ল্যান্ট, শুধুমাত্র প্ল্যান্ট আর অ্যানিমাল কিংডমই এমন কিংডম যেটি সব যত রকমই ফার্দার চেঞ্জ করা হয়েছে, যেমন ফার্দার 3 কিংডম, 4 কিংডম, 5 কিংডম, 6 এমনকি 6 কিংডমও চলে এসেছে। তো এতগুলো কিংডমের মধ্যে শুধুমাত্র যদি কনস্ট্যান্ট কোনো দুটো মানে কিংডম থাকে সেটা হচ্ছে প্ল্যান্ট আর অ্যানিমাল। স্বাভাবিক ব্যাপার শুধু। কারণ উদ্ভিদ আর প্রাণী তো সবথেকে বেশি। এবার তাদের মাঝে যেগুলো আছে সেগুলো তো মানে অতটা ইম্পোর্টেন্ট না। বাট হ্যাঁ, ইম্পোর্টেন্ট, কিন্তু এই দুটো তো কনস্ট্যান্ট থাকারই কথা। এগুলোই তো আমরা চারপাশে দেখতে পাই। তো এখানে আর বিশেষ কিছু লেখা নেই। এখানে শুধু ওটাই লেখা আছে যে অনেক সময় কি হয়েছে যে যখন নতুন একটা গ্রুপ আবিষ্কার হয়েছে, মানে যখন 3 কিংডম এলো, 3 কিংডম এর প্রতিষ্ঠা তোমার আবিষ্কার হয়েছিল। তো 3 কিংডম দিয়েছিলেন বিজ্ঞানী হ্যাকেল, ঠিক আছে? তো হ্যাকেল যখন দিয়েছিলেন, আর্নেস্ট হ্যাকেল, তো তিনি কি করেছিলেন, প্রতিষ্ঠার মধ্যে যেগুলো ফালতু আসছে, মানে প্ল্যান্টেও আসছে না, অ্যানিমালও আসছে না, তিনি সেগুলোকে প্রতিষ্ঠার আন্ডার করে দেন। তারপর প্রতিষ্ঠার পর এসেছে মনেরা। মনেরাতে কি হয় যে ইউনিসেলুলার প্রোক্যারিওটিক গুলিকে প্রতিষ্ঠা থেকে উঠিয়ে মনেরাতে কনভার্ট করা হয়। তারপর আবার প্রতিষ্ঠাতে ছিল ফাঙ্গি। এই ফাঙ্গিটাকেও প্রতিষ্ঠা থেকে বের করে আলাদা করে একটা কিংডম করা হয়। তো এইরকম যখন করা হয়েছে তখন সেভারাল চেঞ্জেস, মানে কিছু, কিছু অর্গানিজমকে এই ফাঙ্গি থেকে প্রোটিস্টা পাঠাচ্ছে, প্রোটিস্টা থেকে ফাঙ্গিতে পাঠানো হয়েছে। আবার কখনো ফাঙ্গি থেকে মনেরা পাঠানো হয়েছে, মনেরা থেকে ফাঙ্গিতে পাঠানো হয়েছে। এরকমভাবে অনেক, অনেক জায়গায় মানে ইন্টারচেঞ্জিং হয়েছে। এই বিষয়টাই বলছি। ঠিক আছে? এটাও তো ইম্পোর্টেন্ট না? তো চলো এটা তো দেখিয়ে দিই। এবার হচ্ছে আমরা লিনিয়াসের ক্লাসিফিকেশন দেখতেই পাচ্ছ। লিনিয়াসের ক্লাসিফিকেশন, 2 কিংডম ক্লাসিফিকেশন অফ লিনিয়াস। তিনি দিয়েছিলেন ১৭৫৮ সালে। এটা মনে রাখতে পারো, বাট নট ইম্পোর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে দিস সিস্টেম ক্লাসিফিকেশন অর্গানিজম ইনটু 2 কিংডম, প্ল্যান্টিং অ্যান্ড অ্যানিমেলিয়া। তিনি কি করেছিলেন? তিনিও প্ল্যান্ট আর অ্যানিমালে ভাগ করেছিলেন, যেটা আমি পড়ালাম এটাই। আর কিছু বেশি কিছু নাই এখানে। আর ড্রব্যাক গুলো এখানে সাজানো আছে। তুমি চিন্তা করো না, নোটস আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রাম জয়েন করে নিও। তো এই যে, তো আমি যেটা বললাম প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। এবার এখানে এক্সাম্পল গুলো দিয়েছে। এক্সাম্পল গুলো সাথে, সাথে যদি করো ভালো, খারাপ না। তো এই দেখতে পাচ্ছ প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক একটা, আর হচ্ছে ইউনিসেলুলার, মাল্টিসেলুলারকে এক জায়গায় রেখে দিয়েছিল। তারপর হচ্ছে তোমার ক্লামাইডোমোনাস আর হচ্ছে স্পাইরোগারা। ক্লামাইডোমোনাস হচ্ছে ইউনিসেলুলার আর স্পাইরোগারা হচ্ছে মাল্টিসেলুলার। এটারই এক্সাম্পল, ঠিক আছে? আর পরে হচ্ছে হেটেরোটপিক আর অটোট্রপিক। হেটেরোটপিক হচ্ছে ফাঙ্গি আর অটোট্রপিক হচ্ছে প্ল্যান্ট। এর মধ্যে মারামারি দিয়ে তারপর আলাদা, আলাদা করে দিয়েছে। এগুলো ড্রব্যাকস গুলো একটু ভালো করে মনে রেখে দেবে, চলবে। এবার আমরা মেইন টপিকে আমাদের আসবো, সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। এই যে এটা আছে, এটা 5 কিংডম ক্লাসিফিকেশন এর চার্ট। কিন্তু এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন পড়ার আগে আরো একটু যদি বলে নেওয়া ভালো, যে তোমার 2 কিংডমের পর আসে 3 কিংডম। 3 কিংডম দিয়েছিলেন আর্নেস্ট হ্যাকেল 1866 সালে। আর্নেস্ট হ্যাকেল 1866 সালে 3 কিংডম দিয়েছিলেন, এবং তিনি কোনটা আবিষ্কার করেছিলেন? তিনি প্রতিষ্ঠা। তুমি সিম্পলি মনে রাখবে যে অ্যানিমাল আর প্ল্যান্ট প্রথমেই ছিল। এবার তারপরে যেগুলো দুটোতেই শুট করছিল না, যেগুলো দেখে মনে হচ্ছিল আজুবা একটা জিনিস, না অ্যানিমাল না প্ল্যান্ট, একটা অদ্ভুতই অর্গানিজম, সেই সবগুলোকে একসাথে প্রতিষ্ঠায় রাখা হয়। এবার প্রতিষ্ঠায় রাখার পর, এবার যখন পরবর্তীতে কোপল্যান্ড তোমার 4 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন। এবার কোপল্যান্ড কি করে? কোপল্যান্ড প্রতিষ্ঠা থেকে প্রথমে মনে রাখে, আলাদা করে সেপারেট করে। কিসের বেসিসে? না ইউনিসেলুলার প্রোক্যারিওটিক এর বেসিসে। তারপর তোমার হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। 5 কিংডম ক্লাসিফিকেশনে কি হয়? যে প্রতিষ্ঠা থেকে ফাঙ্গিকে ওঠানো হয় এবং উঠিয়ে আলাদা করে একটা সেপারেট কিংডম করা হয়। কিসের বেসিসে? কাইটিন সেল ওয়াল এর বেসিসে, ঠিক আছে? ওদের সেল ওয়ালটা কাইটিন দিয়ে হয়। এই বেসিসে আলাদা করা হয়, ঠিক আছে? তো ইন্টারচেঞ্জিং এর মধ্যে অনেকটা, অনেকটা হয়েছিল। কিন্তু যাই হোক, মানে মনে রাখবে শুধু 3 কিংডম দিয়েছিলেন আর্নেস্ট হ্যাকেল। তিনি নতুন যে কিংডমটা ইন্ট্রোডিউস করেছিলেন সেটি হচ্ছে প্রতিষ্ঠা, এবং 4 কিংডম দিয়েছিলেন কোপল্যান্ড বিজ্ঞানী। তিনি যে কিংডমটি ইন্ট্রোডিউস করেছিলেন সেটি হচ্ছে মনের। তার মানে 4 কিংডমে আছে মনেরা, প্রতিষ্ঠা, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। আর 5 কিংডম তো তোমরা সবাই জানো, আরিচ, হোয়াইটেকার। এটা তো সবথেকে ইম্পোর্টেন্ট, আর এগুলো এটা অবশ্যই অনেকেই জানে। তো 5 কিংডমে যাওয়ার আগে এখানে 6 কিংডমের একটু পোরশন দেওয়া আছে। তো একটু দেখিয়ে নেওয়া ভালো। 6 কিংডমকে 3 ডোমেইন সিস্টেম বলা হয়। কারণ বিজ্ঞানী তোমার কার্ল উজ এটি দিয়েছেন, এবং তিনি অ্যাকচুয়ালি ছোট কম্প্রাইজ করার জন্য তিনি কিংডমের উপরেও আরেকটা জিনিস আবিষ্কার করেন, যেটি হচ্ছে ডোমেইন। মানে কিংডমের উপরের হায়ার ট্যাক্সোনমিক হায়ারার্কি, ঠিক আছে? ডোমেইন। তো তিনি ৩ টে ডোমেইনের মধ্যে একটি ডোমেইন দিয়ে দেন আর্কিও ব্যাকটেরিয়াকে। সেটার নাম দেন তিনি আর্কিয়া, ব্যাকটেরিয়াকে দেন দিয়ে। আর সেকেন্ড যে ডোমেইনটা ছিল, সেকেন্ড ডোমেইনটা ব্যাকটেরিয়া নামে রেখে দেন। যদিও ওটা ইউব্যাকটেরিয়া 5 কিংডমে ছিল, সেটাকে তিনি ইউ কেটে দিয়ে শুধুমাত্র ব্যাকটেরিয়া করেন। আর ৩ নম্বরে তিনি রাখেন ইউক্যারিওটিক। সমস্ত ৪ টে ইউক্যারিওটিক কিংডমকে ৩ নম্বর ডোমেইনে রাখেন। তো এবার হচ্ছে তিনি প্রপোজ করেছিলেন যেটা, যে কিংডম মোনেরার আরো ২ টি পার্ট হওয়া উচিত। ঠিক আছে? এবং তিনি তিনার যে 6 কিংডম ক্লাসিফিকেশন প্রপোজ করেছিলেন, এবং সেটিতে তিনি করেও দেখিয়েছিলেন যে মোনেরাকে আরো ২ টি কিংডমে ভাঙেন, লিভিং দ্য রিমেইনিং ইউক্যারিওটিক কিংডম ইন 3rd ডোমেইন অ্যান্ড দেয়ারবাই এ 6 কিংডম ক্লাসিফিকেশন। এবং ইউক্যারিওটিক 3rd ডোমেইনে রাখেন, এবং তিনি 6 কিংডম ক্লাসিফিকেশন এইভাবে করেন। ঠিক আছে? তো এটাই তোমরা হায়ার ক্লাসে পড়বে। হায়ার ক্লাস মানে কলেজে গিয়ে বিএসসি তে পড়াবে। এখন 12 এ তো এর আর পোরশন নেই। আর এটা ফার্দার 11-12 এ বা নিটের জন্য প্রয়োজন নেই।
তো 6 কিংডমটা আগে বলার কারণ হলো কারণ আমরা এখন 5 কিংডমের পুরো ডিটেইলস পড়বো। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি 5 কিংডম ক্লাসিফিকেশনেরই চ্যাপ্টার আর তার মাঝে, মাঝে এগুলো পোরশন গুলো দেওয়া হয়েছে তাই। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে এনসিইআরটি 5 কিংডম ক্লাসিফিকেশন পড়াবে। তো আমরা এবার আর.এইচ. হুইটেকার এর এইগুলো পড়ে নেব। তো চলো আ আ আর.এইচ. হুইটেকার ১৯৬৯ সালে তিনি দিয়েছিলেন তার 5 কিংডম ক্লাসিফিকেশন মানে প্রপোজ করেছিলেন। আসলে এগুলি প্রপোজ করা হয় মানে তুমি কোন একটা ক্লাসিফিকেশন বানালে, ধরো তুমি 7 কিংডম ক্লাসিফিকেশন বানালে, তারপর তুমি কি করবে? তুমি ১ম এ প্রপোজ করবে তুমি সায়েন্টিস্ট মহলে যে আমার ক্লাসিফিকেশনটা নেয়া হোক, আমার ক্লাসিফিকেশনটা পূরণ হচ্ছে অনেক সুন্দর। এরকমভাবে তোমাকে প্রপোজ করতে হবে। তারপর যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে তোমার ক্লাসিফিকেশনকে ফার্দার তখন প্রায়োরিটাইজ করা হবে। তো তিনি প্রপোজ করেছিলেন ১৯৬৯ সালে। সালটা মনে রাখবে, নামটাও মনে রাখবে আর.এইচ. হুইটেকার। প্রচুর ইম্পোর্টেন্ট একটা। তিনি কি, কি দিয়েছিলেন মনে রাখ? প্রোটিস্টা, তারপর হচ্ছে ফাঙ্গি, তারপর হচ্ছে প্ল্যান্টি, তারপর হচ্ছে অ্যানিমেলিয়া। এই ৫ টি কিংডম তিনি দিয়েছিলেন। মানে রিওয়ার্ক করেছিলেন। তার জন্য তিনি ৫ টি ধরে নাও। মেইন ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন used by him include cell structure সবথেকে একটা ইম্পোর্টেন্ট এর চেয়েও ইম্পোর্টেন্ট সেটা থেকে কোশ্চেন হয়। সেটা হচ্ছে সেল স্ট্রাকচার এখানে টোটাল ৫ টা আছে, ঠিক আছে? ৫ টা ক্রাইটেরিয়া আছে। ৫ টা ক্রাইটেরিয়াকে তোমাকে মনে রাখতে হবে যে তিনি এই ৫ টা ক্রাইটেরিয়া ইউজ করে কি করেছিলেন? না তো ক্লাসিফিকেশন করেছিলেন তিনার। এই দেখো ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। ঠিক আছে? সেল স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন, ফাইলোজেনেটিক রিলেশনশিপ। এই ৫ টা ক্রাইটেরিয়া অবশ্যই মনে রাখবে। প্রচুর ইম্পোর্টেন্ট, প্রচুর। তারপর 16 তো আগেই তোমাদেরকে পড়িয়েছি। পড়ালাম তাই চলো নিচে যাই। Let us look at this five kingdom classification to understand the issue and consideration that influence the classification system. তো বলছি চলো আমরা তাহলে এই 5 kingdom classification কে বোঝার চেষ্টা করি। যার দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা কিরকম প্রভাব ফেলেছে ক্লাসিফিকেশন সিস্টেমের উপরে। মানে ক্লাসিফিকেশন এর যে সিস্টেম তৈরি করার একটা পরম্পরা চলে আসছে, তার উপরে একটা কি প্রভাব ফেললো 5 kingdom classification সেটা বুঝতে গেলে আমাদেরকে 5 kingdom classification কে ভালো করে বুঝতে হবে। তাই চলো আমরা শুরু করি 5 কিংডম ক্লাসিফিকেশনকে বোঝা। তো বলছে আর্লিয়ার ক্লাসিফিকেশন সিস্টেম ইনক্লুড ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, ফাঙ্গি, মসেস, ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম আন্ডার প্ল্যান্ট। মানে যখন নতুন, নতুন ক্লাসিফিকেশন ছিল মানে লিনিয়াসের টাইমে ধরে নাও, তখন কি হয়েছিল যে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, ফাঙ্গি, মসেস আমি যেটা বলছিলাম যে ১ম এ প্ল্যান্ট আর অ্যানিমাল কে তোমার শুধু এই ২ ভাগে ভাগ করা হয়েছিল যখন লিনিয়াসের টাইমে। এবার তখন কি হয়েছিল? তখন যেগুলো স্যুট করেনি বা যেগুলোকে মনে হয়েছে যে কিছু একটা আছে, যেমন ধরো এগুলো এইটা যেমন করেছে মোড অফ মরফোলজির উপর করেছে, ঠিক আছে? তো মরফোলজিতে এরা কি দেখেছিল যে ফাঙ্গি সেল ওয়াল আছে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে, প্ল্যান্টেরও সেল ওয়াল আছে। সবগুলোকে একসাথে ভরে দিয়ে এরকম ভাবে করে দিয়েছিল। তো দ্য ক্যারেক্টার ওয়ার দ্য ক্যারেক্টার দ্যাট ইউনিফাইড দিস হোল কিংডম ওয়াজ দ্যাট অল দ্য অর্গানিজম ইনক্লুডেড হ্যাড এ সেল ওয়াল ইন দেয়ার সেল। এটা যেটা আমি বললাম যে তাদের সেল ওয়াল ছিল বলে তাদেরকে সবাইকে ইউনিফাইড করে একটি কিংডমে ভরে দিয়েছিল। সেটি হচ্ছে প্ল্যান্ট কিংডম। এবার হচ্ছে দিস প্লেস টুগেদার গ্রুপ হুইচ ওয়াইডলি ডিফারেন্ট ইন আদার ক্যারেক্টারিস্টিক। কিন্তু অন্যান্য ক্যারেক্টারের দিক থেকে এরা অনেক পার্থক্য মানে একটা একে অপরের সাথে। ইট ব্রট টুগেদার প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া এবং দ্য ব্লু গ্রিন অ্যালগি সায়ানোব্যাকটেরিয়াকে এক জায়গায় ভরে দিয়েছিল। তারপর হচ্ছে উইথ আদার গ্রুপ হুইচ আর ইউক্যারিওটিক এবং অন্যান্য গ্রুপ যেগুলো ইউক্যারিওটিক সেগুলোকেও একসঙ্গে রেখে দিয়েছিল। ইট অলসো গ্রুপ টুগেদার ইউনিসেলুলার অর্গানিজম উইথ মাল্টিসেলুলার অর্গানিজম মানে ইউনিসেলুলার সাথে মাল্টিসেলুলারকে রেখে দিয়েছিল। যেমন এক্সাম্পল দেওয়া আছে এখানে ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা। ক্লামাইডোমোনাস এখানে ইউনিসেলুলার, স্পাইরোগাইরা মাল্টিসেলুলার। এই তো এখানে যেটা ছিল এই তো এক্সাম্পল এই তো ক্লামাইডোমোনাস আর স্পাইরোগাইরা যেটা আগেও দেখিয়েছি আমি। ওয়্যার প্লেসড টুগেদার যে এদেরকে এক জায়গায় রেখে দিয়েছিল। দ্য ক্লাসিফিকেশন ডিড নট ডিফারেন্সিয়েট বিটুইন হেটেরোটপিক গ্রুপ, হেটেরোটপিক গ্রুপের মধ্যে কে তো ফাঙ্গি অ্যান্ড অটোট্রপিক গ্রিন প্ল্যান্ট এবং অটোট্রপিকের মধ্যে গ্রিন প্ল্যান্টের অটোট্রপিকের মধ্যে প্ল্যান্ট though they are showed the characteristic difference in their wall composition কিন্তু তাদের ওয়ালের যে কম্পোজিশন যেমন ফাঙ্গির ওয়ালের কম্পোজিশন কি কাইটিন আর প্ল্যান্টের ওয়ালের কম্পোজিশন হচ্ছে সেলুলোজিক সেল ওয়াল। তো এদের ওয়ালের কম্পোজিশন কিন্তু আলাদা কিন্তু এদেরকে কি করা হয়েছিল এক জায়গায় রেখে দেওয়া হয়েছিল যেটা অবশ্যই ঠিক নয়। পরে সেটাকে ঠিক করেছেন কে আর ছুঁইটে। when such characteristic were considered যখন এইরকম কিছু ক্যারেক্টারিস্টিক কে আমরা কনসিডার করব তখন the fungi were placed in separate kingdom। তখন কি হবে যে আমরা যখন এই ক্যারেক্টার গুলোকে ধরবো তখন কিন্তু ফাঙ্গি আর প্ল্যান্টে থাকবে না। তখন ফাঙ্গি কোথায় যাবে? ফাঙ্গির জন্য আলাদা একটা কিংডম দরকার এবং সেটাই হুইটেকার বানিয়ে দিল কিংডম ফাঙ্গি। এবার কি করলো হুইটেকার? দেখেন অল প্রোক্যারিওটিক অর্গানিজম সমস্ত প্রোক্যারিওটিক যত অর্গানিজম ছিল তাদেরকে কি করলো? মনোনীত করে দিল। এবার প্রোক্যারিওটিক বলতে ব্যাকটেরিয়া গুলোকেই বোঝায়। ব্যাকটেরিয়ারাই মেইনলি প্রোক্যারিওটিক এর সোল মেম্বার বলতে পারো। মনেরা সোল মেম্বার। তো ব্যাকটেরিয়া আর প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া দোনো একই বাত। এরকম ভাবতে হবে। তারপর হচ্ছে তোমার ইউনিসেলুলার।
কালার চেঞ্জ করবে। এবার হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম কে কোথায় প্লেস করা হলো? মানে এটা আরিচ হুইটেকার করেছে। কোথায় প্লেস করেছে? তা তো কিংডম প্রতিষ্ঠা। ঠিক আছে? আরিচ হুইটেকার কি করলো এগুলো বুঝতে পারছো তো? মানে এখান থেকে আরিচ হুইটেকারের কাজ শুরু হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে। ঠিক আছে? তো আরিচ হুইটেকার ১ম এ ফাঙ্গিকে আলাদা একটা সেপারেট কিংডম দিল। তারপর প্রোক্যারিওটিক অর্গানিজম গুলোকে মনেরার ভিতরে নিয়ে গেল। তারপর হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওটিক গুলিকে প্রতিষ্ঠাতে নিয়ে গেল। তারপর কিংডম প্রতিষ্ঠায় উম has brought together Chlamydomonas and Chlorella। এবার এটা বিরাট অনেকটা বিরাট ইম্পোর্টেন্ট। মানে প্রচুর ইম্পোর্টেন্ট। তাই এটিকে আমি অন্য কালার দিয়ে হাইলাইট করছি। এই দেখো প্রতিষ্ঠার ভেতরে না ১ম এ Chlamydomonas আর Chlorella কে নিয়ে আসা হলো। ঠিক আছে? এটা তো তোমরা জানোই। যেটি কোথায় ছিল ১ম এ? ১ম এ এটি কিন্তু প্রোটিস্টায় ছিল না। ১ম এ ছিল এটি প্ল্যান্টে। ঠিক আছে? এবার প্ল্যান্ট থেকে উঠিয়ে নিয়ে এসে একে প্রোটিস্টার মধ্যে ভরা হয়। কারণ এদের যে ক্যারেক্টারস গুলো সেগুলো পুরোপুরি প্ল্যান্টের সাথে ম্যাচ করে না। এবং আর এবার হচ্ছে আমরা নেক্সট টাতে যাব। আরেকটা এখানে করা হয়েছে যেমন ধরে নাও উম with Paramecium, না সরি, Paramecium and Amoeba which were earlier placed animal kingdom and lacked cell wall। এবং সেল ওয়াল না থাকার কারণে প্যারামিসিয়াম এবং অ্যামিবাকে কোথায় রাখা হয়েছিল? অ্যানিমাল কিংডমে। কিন্তু এরা অ্যানিমাল কিংডমে ঠিক মতন স্যুট খায় না। কারণ এদের সমস্ত ক্যারেক্টার অ্যানিমালের মতো নয়। সেইজন্য। তাই এদেরকে উঠিয়ে কোথায় নিয়ে আসা হলো? প্রতিষ্ঠায়। যেই কথাগুলো ১ম পেজে আমরা পেয়েছি এইখানে, এইখানটার মানে তুমি পুরো যখন চ্যাপ্টারটা করবে বুঝতে পারবে যে যত টাইমের মধ্যে চেঞ্জিং এসেছে, টাইম পরিবর্তন হয়েছে, টাইম চেঞ্জ হয়েছে, ততই তোমার আলাদা অর্গানিজমকে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে, আরেক গ্রুপ থেকে আরেক গ্রুপে ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ? তো এবার হচ্ছে ইট হ্যাজ পুট টুগেদার অর্গানিজম হুইচ ইন আর্লিয়ার ক্লাসিফিকেশন ওয়ার প্লেসড ইন ডিফারেন্ট কিংডম। ওই কথাটাই যে অন্যান্য কিংডমে অর্গানিজমরা ছিল ডিফারেন্ট কিংডমে। এবার সেখান থেকে তাদেরকে অদলা-বদলি করতে একটা ঠিক স্টেবলে নিয়ে এসেছেন কে? আমাদের আরিচ হুইটেকার। দিস হ্যাপেন বিকজ দ্য ক্রাইটেরিয়া অফ ক্লাসিফিকেশন চেঞ্জ। এবার এটা কেন হয়েছে? যে আমরা কেন বারবার একটা অর্গানিজমকে এখানে নিয়ে গেলাম, প্রতিষ্ঠায় নিয়ে গেলাম, প্রতিষ্ঠা থেকে কখনো মনেরায় নিয়ে গেলাম, মনেরা থেকে প্ল্যান্টে নিয়ে গেলাম। তো এরকম কেন হয়েছে? কারণ ক্রাইটেরিয়া গুলো চেঞ্জ হয়েছে সময়ের সাথে। মানে যতবারই তোমার নতুন ক্লাসিফিকেশন এসছে ততবারই ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে। যেমন ১ম এ তোমার 2 কিংডম ছিল। তখন ক্রাইটেরিয়া দুটোই ছিল। যে কেউ হয় মানুষ, মানে প্রাণী, মানুষ, প্রাণী এসব বা গাছপালা। কারণ এই দুটোই সবথেকে বেশি আছে পৃথিবীতে। তো সেই অনুযায়ী মানে বেশি বলতে গেলে আমাদের চোখে তো দেখে আমাদের বেশি লাগে। অ্যাকচুয়ালি হয়েছিল তো মরফোলজিক্যাল ক্যারেক্টার বেসিস এ। কারণ মরফোলজির উপর ডিপেন্ড করেই তো কুকুরনাম ক্লাসিফিকেশন করা হয়েছিল না? তো আ লিনিয়াস বা অ্যারিস্টটল তিনারা তো চোখে এগুলো দেখতে পেয়েছেন। আমরাও যেমন দেখতে পাই যে আমরা কি দেখি নরমাল হয় প্রাণী থেকে না হয় উদ্ভিদ থেকে। এরকম। তো তখন ওটা ক্রাইটেরিয়া ছিল। তারপরে যখন 3 কিংডম এসছে তখন ক্রাইটেরিয়া আলাদা, 4 কিংডম আলাদা, 5 কিংডমে তো তোমরা ক্রাইটেরিয়া এখানে দেখলে এবং অবশ্যই ক্রাইটেরিয়া গুলো তো মুখস্থ করে নেবে ভালো করে যে কি ক্রাইটেরিয়া ছিল। ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এরকম মোড অফ নিউট্রিশন, সেল স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন, ফাইলোজেনেটিক সেলস, ৫ টা ক্রাইটেরিয়া ৫ টা মাত্র ক্রাইটেরিয়া ভালো করে মনে করে নেবে। কারণ খুব ইম্পোর্টেন্ট। This kind of changes will take place in future to depending on the improvement in our understanding of characteristic and evolutionary relationship। এবার এইরকম যে পরিবর্তনগুলো এগুলো কিন্তু ভবিষ্যতেও হবে। এগুলো বন্ধ হয়ে যাচ্ছে না। এখন এই যে 5 কিংডম এর যে ফাইনাল ক্লাসিফিকেশন সেটা তো নয়। এটা তোমরা এখনই হয়তো বুঝতে পারছো। কারণ দেখো 5 কিংডম এর পরে 6 কিংডম অলরেডি চলে এসেছে। এবার 6 কিংডমেও যে থামবে তা না। 7 কিংডম আসতে পারে, 8 কিংডম আসতে পারে। মানে ইমপ্রুভমেন্ট কিন্তু কোনদিন থামে না। ১ম এ তো মোবাইল বড় বাড়ির মতন মোবাইল ছিল। কিন্তু ইমপ্রুভ করতে এখন কনসাইজ করে এইটুকু স্মার্টফোনে এসেছে কিনা? এরকম আসবে। এরকম সবকিছুতেই ইমপ্রুভমেন্ট চলছে। আমরা হয়তো সামনে দেখতে পাচ্ছি না বলে মনে হচ্ছে আমাদের কোন ইমপ্রুভমেন্ট হচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট হচ্ছে। যেগুলো বিজ্ঞানীরা চেষ্টা করছে তারা ইমপ্রুভ করার। তো ভবিষ্যতে যে ইমপ্রুভমেন্ট এর ক্রাইটেরিয়াটা হবে মেইন ক্রাইটেরিয়া এটা কিন্তু ইভোলিউশনারি রিলেশনশিপ এর বেসিস এ হবে। ঠিক আছে? ইভোলিউশনারি রিলেশনশিপ এই জিনিসটা প্রচুর ইম্পোর্টেন্ট। কারণ এখন ইভোলিউশনকেই ইভোলিউশন এর উপর বেস করেই সবকিছু করা যাবে। কারণ ইভোলিউশনটা যারা মানে তারা বোঝে যে ইভোলিউশনটা অনেকটা ইম্পোর্টেন্ট, প্রচুর ইম্পোর্টেন্ট। এমন নয় যে কিছুই ইম্পোর্টেন্ট নয়, একটা ভাওতাবাজি চলছে এরকম নয়। ইভোলিউশনারি রিলেশনশিপ ইম্পোর্টেন্ট এবং সবকিছু এখন ইভোলিউশনের উপর বেস করেই হবে। কারণ না হলে অনেক কিছু বোঝা মুশকিল। কিন্তু ইভোলিউশন এমনই জিনিস যেটা টাইমের সাথে অনেক মিল রাখে। ঠিক আছে? তো ইভোলিউশনারি রিলেশনশিপ এর উপর বেসিস করে পরবর্তী কাজগুলো হবে।